আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি গাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান। আমরা প্রথমে আলোচনা করব বাংলাদেশ সিঙ্গাপুরের পোস্ট ম্যাচ নিয়ে। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচটা আমাদের বাংলাদেশের জন্য আশা জাগানি একটা ম্যাচ ছিল, এবং যে বাংলাদেশের সাথে যদি হামজা শামিদ সম্রাট জিততে পারতো, সেক্ষেত্রে এই বাংলাদেশের বিপ্লবটা কোথায় যে ঠেকতো সেটা ছিল একটা দেখার বিষয়। তবে যেহেতু হারে হতাশ হয়েছে, এবং সে হারের হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন হামজা শামিদ সম্রাট। আমরা বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে আরো বিস্তারিত জানবো রুমেল খানের কাছ থেকে। হামজা এবং শামিদ সম্রাট কোন জায়গাতে পিছিয়ে ছিল সিঙ্গাপুরের বিপক্ষে? আমরা আক্রমণের পরে আক্রমণ সাজিয়েও কিন্তু আমরা শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে ম্যাচটা হেরে যাই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। আমরা আক্রমণ করেছি বেশি, বল পজিশন, আক্রমণ করা, সেট পিস, ডেড বলে আক্রমণ, সবকিছুই কিন্তু বাংলাদেশ ডোমিনেট করে খেলেছে। কিন্তু আমরা প্রথমবারের মতো কিন্তু এটাও দেখেছি যে 5 কর্নার টানা। জি হ্যাঁ, ম্যাচের একটা পর্যায়ে বাংলাদেশ একটানা 5টার মতো কর্নার পেয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা একটি গোলও পায়নি। যদিও ঠিক আগের ম্যাচে, প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশ যে একটা গোল পেয়েছিল সেটা কর্নার থেকেই পেয়েছিল, এবং হামজা এই গোলটি পেয়েছিলেন দর্শনীয় হেডের মাধ্যমে। তো এই ম্যাচটা হারারও বেশ কিছু কারণ আছে আমার কাছে মনে হচ্ছে। প্রথম কারণটা আমি বলবো যে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ যে হ্যাভিয়ের কাবরেরা, তার কিছু ভুল দর্শন বা কৌশল, তিনি তার ভুল কৌশলের কারণে বাংলাদেশ দলকে এটার হারের মাধ্যমে মাসুল দিতে হয়েছে। ভুল কৌশলটা বলা যায় যে তার প্লেয়িং পজিশনগুলিতে যখন যাদেরকে যেই পজিশনে খেলানো উচিত ছিল, কিছু কিছু জায়গায় ক্যাবরেরা সেই পজিশনগুলোতে যথার্থ প্লেয়ারকে মাঠে নামাননি। যেমন বাংলাদেশ দলের সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে যে একমাত্র গোলটি যিনি করেন, রাকিব হোসেন, তিনি মূলত উইঙ্গার বা ফরওয়ার্ড পজিশনে খেলেন, কিন্তু তাকে আমরা এক পর্যায়ে দেখবো তাকে রাইট ব্যাক পজিশনে খেলানো হচ্ছে। এটা বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। এখানে যদি আমরা আরেকটা বিষয় অ্যাড করতে চাই, আমরা যখন ভুটান ম্যাচে দেখলাম জামাল ভাইয়ের অসাধারণ একটা কর্নার কিক থেকে হামজা চৌধুরী গোল করেন, এবং এই ম্যাচে কিন্তু জামাল ভাইও ছিল না, এবং এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে। এবং ক্যাবরেরার এই বিষয়টাকে মানে সবাই সমালোচনা করে, বিশেষ করে তার একাদশ নির্বাচনে। এবং আলফাজ আহমেদ বা জাহিদ হাসান এমিলিনের মতো বাংলাদেশের সেরা ফুটবলার যারা ছিলেন, তারাও আসলে বলতে পারতেছে না যে সে কোন পজিশনটা নিয়ে আসলে খেলেছে, যে আসলে ফরমেশনটা কি ছিল 4-2-3 বা কি, মানে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, জামাল ভাইয়া হচ্ছে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্লেয়ার। তার 80টির বেশি, সম্ভবত 80টির বেশি তিনি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছেন। তো 2013 সাল থেকে তিনি জাতীয় দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। জামাল ভুঁইয়া একজন সেই মানের খেলোয়াড়, যিনি কলকাতা মোহামেডান, আর্জেন্টিনার বিভিন্ন একটি স্তরের ক্লাবে গিয়ে খেলে এসেছেন। তিনি ডেনমার্ক থেকে উঠে আসা একজন প্লেয়ার। হ্যাঁ, তো সেই মাপের খেলোয়াড়কে যখন জাতীয় দলের অধিনায়ক হিসেবে শুধু প্রেস কনফারেন্সে নিয়ে আসা হয়, এবং ম্যাচের পরের দিন ম্যাচের 11-এ যখন তাকে জায়গা দেওয়া হয় না, তখন বিষয়টা বেশ বিস্ময়ের এবং সমালোচনার জন্ম দেয়। তো কোচকে এই ব্যাপারে কোচ ভালো বলতে পারবেন কেন জামাল ভাইকে তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে বা প্রতিদ্বন্দ্ব শুধু প্রীতি ম্যাচে তাকে মাঠে নামান, কিন্তু এই যেগুলো কম্পিটিটিভ ম্যাচ, যেমন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে জামাল ভাইকে খেলানোর যে কথাটা জরুরি ছিল, সেটা ম্যাচের ফলাফলই কিন্তু অনেকে বলতে বাধ্য হচ্ছে। আমরা যদি মোরসালিনের দিকটা একটা দেখি, মোরসালিন যে কর্নার কিকগুলো করেছে প্রত্যেকটা দুর্বল ছিল, এবং মনে হচ্ছে যে সিঙ্গাপুরের প্লেয়ারদের কাছে মেরেছে, এবং শেষ পর্যন্ত 5 নম্বর কর্নার কিকটা কিন্তু হামজা চৌধুরী নিয়েছিল। তো সেক্ষেত্রে জামাল বুয়া থাকলে কিন্তু আমাদের জন্য আরেকটা সুবিধা হতো। তবে এখানে যেহেতু আমরা 2টা গোল খেয়েছি, আমাদের মিতুল মারমার থেকে কি আমরা আনিসুর রহমান জিকুকে খেলানোটা কি বেশি উচিত? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে অনেক সরব হয়েছেন। আনিসুর রহমান জিকু দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু কোচ কেন তাকে ম্যাচের পর ম্যাচ তাকে দলে নিচ্ছেন না, সাইড বেঞ্চে বসে রাখছেন, সেটা কোচই ভালো বলতে পারবেন। মিতুল মারমার অবশ্য একেবারে তাকে যিনি যে খারাপ মানের ফুটবলার তা তেমনটা বলা যাবে না। গত প্রিমিয়ার লিগে 15টা ম্যাচের 9টিতেই তিনি ক্লিন শিট বজায় রেখেছেন, যেটা তাকে জাতীয় দলে অন্তর্ভুক্তির পেছনে বড় ভূমিকা
নিয়েছে বলে অনেকে মনে করেন, কিন্তু মিতুল মামা সিঙ্গাপুরের ম্যাচের যে বাংলাদেশ 2টি গোল হজম করে, এর পেছনে অনেকেই মিতুল মামারও অনেকে দায় খুঁজে পান। প্রথম গোলটি মিতুল মামা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, ফিরতি আক্রমণ থেকে বাংলাদেশ তখন একটা গোল খেয়ে বসে। সেকেন্ড গোলটির ক্ষেত্রেও মিতুল মামা প্রতিপক্ষ, আমরা জানি যে পাঞ্চ করলে বল চলে যাবে ডি বক্সের বাইরে, তার পাঞ্চ কিন্তু একদম সিঙ্গাপুরের প্লেয়ারের কাছে গিয়ে বলটা থামে। এবং সেখানে দৃষ্টিকোণ আর একটা ব্যাপার হচ্ছে সাদউদ্দিন কিন্তু সেখানে কোনো মুভমেন্ট ছিল না। রাইট, সাদউদ্দিন মিতুল মামার খুবই কাছে ছিলেন। মিতুল মামার সেকেন্ড গোলটি হজমার আগে যখন প্রতিপক্ষ ফুটবলারের শটটি ফিস্ট করেন, তখন কিন্তু সাদউদ্দিন কিন্তু মুভমেন্ট করে কিন্তু অপোনেন্ট প্লেয়ারের ফরওয়ার্ডের সামনে গিয়ে তাকে একটা ব্লক করতে পারতেন, কিন্তু তিনি নীরব পুতুলের মতো সেখানে দাঁড়িয়ে ছিলেন, যেটা ওরা অনেকের কাছে এটা অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাবরেরাকে নাকি এখন সামাজিক যোগাযোগ সিন্ডিকেট ইস্যুটা নিয়ে কিন্তু বেশ শোরগোল চলতেছে। এই বিষয়টা আসলে ক্যাবরেরাকে সিন্ডিকেটের অংশ, বা আসলে বসুন্ধরা কিংসের প্লেয়ারদের খেলানোর ব্যাপারে ক্যাবরেরার একটা ওই দিকটাতে একটু বেশি ঝুঁকে থাকেন তিনি। এই বিষয়টা সম্পর্কে আসলে বিস্ময়কর বিষয় বা মজার একটা বিষয় হচ্ছে যে বিশ্বের কোনো ফুটবল কোচ যখন তার আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়, তখন তারা বাংলাদেশকেই বেছে নেয়। তাদের বায়োডাটা বাংলাদেশের একটা সিল পড়লে তার পরবর্তীতে উন্নত কোনো দেশে গিয়ে কোচিং করতে শুরু করে। বহুবার এইরকম হয়েছে। তো ক্যাবরেরাও সেই তালিকার সর্বশেষ সংযোজন। তার অধীনে বাংলাদেশ দলের কোনো সাফল্য না থাকলেও বিস্ময়করভাবে তিনি পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইতিহাসে সবচেয়ে বেশি ডাগআউটে দাঁড়ানো কোচ। 30টির বেশি ম্যাচে তিনি বাংলাদেশকে কোচিং দেন। তো ক্যাবরেরার সেই রকম কোনো আন্তর্জাতিক পূর্ব অভিজ্ঞতা কোনো কোচিং এর কোনো এক্সপেরিয়েন্স নেই। তারপর আমাদের কিন্তু হামজা চৌধুরী বা শামিদ সুম এবং আসতেছে কিউবা মিচেল এবং ফাহমিদুলরা যেই ধরনের ক্লাব থেকে খেলে আসছেন, বা যাদের কোচার যেই টাইপের কোচার আন্ডারে ছিলেন, সেই ক্ষেত্রে ক্যাবরেরা কি সেই মানের? আমার কাছে তেমনটা মনে হচ্ছে না। ক্যাবরেরা আসলে সেই মানের কোচ না। তাকে কেন যে বাফুফে তাকে এত লং টাইম ধরে তার উপর আস্থা স্থাপন করে তারকে দলে রেখেছে, আমার সেটা ঠিক বোধগম্য না। আমার মনে হয় যে ক্যাবরেরাকে দিয়ে আসলে চলে না, তাকে চেঞ্জ করা উচিত। আপনি বাফুফে ইস্যু নিয়ে কথা বলতেছেন, ভুটান ম্যাচে বাফুফের টিকিট নিয়ে যে এরকম একটা বিশৃঙ্খলা দেখা গেছিল, আমরা কিন্তু এই ম্যাচও দেখলাম। সেক্ষেত্রে যদি তারা কোচ সহ যদি আমরা এটাকে তাদের যে কাজটা তারা করতে পারেনি, যেভাবে হচ্ছে তাদের গুছিয়ে রাখা দরকার ছিল বা যে ধরনের সুশৃঙ্খলতা বজায় রাখা দরকার ছিল, তারা কিন্তু এই কাজে পুরোপুরিভাবে ব্যর্থ। তারপর আমরা দেখেছি যে গতকালকে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তো এই বিষয়টার ক্ষেত্রে বাফুফে আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? বাফুফে আসলে যতটা পেশাদারিত্ব বাফুফের কাছ থেকে আমরা আশা করি, সব একটা খেলার আয়োজনের নিয়েছে, বাফু আসলে সেটা শতভাগ তারা করতে পারেনি। আর এই ক্ষেত্রে আমি বলবো ব্যর্থ হয়েছে, কারণ টিকিট কেলেঙ্কারি একটা ইস্যু নিয়ে অনেক বড় ধরনের কথাবার্তা হচ্ছে। অনলাইনে টিকিট ছাড়ার পরও অনেকে কিনতে গিয়েও পারেননি, অনেকে আবার টিকিট হাতে নিয়েও স্টেডিয়ামে ঢুকতে পারেননি, এবং ঢোকা নিয়ে অনেক বিশৃঙ্খলা হয়েছে। অনেক ধরনের নকল টিকিট নিয়েও একটা গ্যালারিতে পানির জন্য একটা হাহাকার বাফুফে বলে দিয়েছিল তারা স্টেডিয়ামে গ্যালারিতে দর্শকদের পানি নিয়ে ঢুকা নিষেধ। গ্যালারিতে দেখা গেছে একটা মহল তারা মোটা অঙ্কের টাকা দিয়ে তারা দর্শকদের কাছ থেকে তারা পানির বোতল বিক্রি করছে। এই বিষয়টা খুবই আপত্তিজনক এবং বিস্ময়কর যে বাফুফে এই জিনিসগুলো তারা কেন তারা নজরদারিতে আনলো না, বা এই বিষয়গুলো তারা কন্ট্রোল কেন করলো না, এটা নিয়ে একটা প্রশ্ন তোলার অবকাশ আছে। অবশ্যই আমরা একটু আন্তর্জাতিক ফুটবলার যদি দেখি, একটা সময় কিন্তু ব্রাজিলের সংখ্যা ছিল বিশ্বকাপ বাছাই পেরোতে পারবে কিনা, এবং সেই সংখ্যা কাটিয়ে তারা শেষ পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। এবং আমরা দেখেছি যে গতকাল 1-0 গোলে ব্রাজিল জয় পায়। বিপরীতে আর্জেন্টিনা কিন্তু আবার 1-1 গোলে ড্র করে। এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনার কথা যদি আমরা একটু বলি, আর্জেন্টিনা প্রথমে 1-0 গোলে পিছিয়ে ছিল, এবং 70 মিনিটে যখন
এনজো ফার্নান্দেস লাল কার্ড খায়, তারপরে কিন্তু 81 মিনিটে তার একটা গোল শোধ করে। তো সেক্ষেত্রে 10 জনের আর্জেন্টিনা কিন্তু একটা ভালো প্রভাব দেখে খেলেছে। এবং আরেকটা আপসেট ঘটেছে ফুটবলে, আমরা দেখলাম যে সেনেগাল ইংল্যান্ডকে হারিয়েছে। এই বিষয়ে যদি আপনার কাছে। ব্রাজিল হচ্ছে আসলে সেই দল, যে দল 1930 সালে ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে অদ্যাবধি কোন বিশ্বকাপে খেলেনি এমনটা ঘটেনি, অর্থাৎ তারা প্রতিটা বিশ্বকাপে তারা পার্টিসিপেট করেছে। এবারও আজকে সকালে বাংলাদেশ সময় সকালে খেলাটা শেষ হয়, প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে, ভিনিসিয়াস জুনিয়রের গোলে প্যারাগুয়ে হারিয়ে ব্রাজিল আবার বিশ্বকাপের টিকিটটা কনফার্ম করে। কোচ ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটাই ব্রাজিলের প্রথম জয়। আনচেলত্তি প্রথম, তাকে নিয়োগ দেওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তো আনচেলত্তি প্রথম এর আগের ম্যাচে জয়হীন ছিল, ড্র ছিল, তখন তাকে কিছুটা সমালোচনার শিকার হতে হয়েছিল। কিন্তু এই ম্যাচে তিনি দলকে জয় এনে দিয়ে তিনি সমালোচকদের মুখ বন্ধ করতে সক্ষম হয়েছেন। আর আর্জেন্টিনার প্রসঙ্গে বলবো, আর্জেন্টিনা তো অনেক আগে বিশ্বকাপের কয়েক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের টিকিট কনফার্ম করে ফেলেছিল। তো আজকের ম্যাচটি তাদের ছিল অ্যাকচুয়ালি নিয়ম রক্ষার ম্যাচ, কিন্তু মর্যাদার ম্যাচ ছিল। কারণ অপোনেন্ট কলম্বিয়া ছিল সেই দল যে কলম্বিয়াকে 2024 সালে তারা কোপা আমেরিকা ফাইনালে হারিয়ে তারা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, সেই কোপার একটা কলম্বিয়ার সামনে একটা প্রতিশোধের ম্যাচ ছিল, তারা সেই লক্ষ্যে বেশ কিছুদের এগিয়ে গিয়েছিল, যে লুইস দিয়াজের গোলে পরা তার প্রথমে 1-0 গোলে এগিয়ে যায়। তো আর্জেন্টিনা অনেক অ্যাটাক করে কিন্তু তার কোনো গোল পাচ্ছিল না। তারপর মরার পর খারাপ গাড়ি হিসাবে 70 মিনিটের সময় এনজো ফার্নান্দেসের একটি ফাউলের সরাসরি লাল কার্ড পেয়ে বাইরে চলে গেলে আর্জেন্টিনা 10 দলের দলে পরিণত হয়। তারপর 77 মিনিটে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি, অধিনায়ক মেসি যখন আবার তাকে যখন কোচ স্কালোনি যখন উঠিয়ে নেন, তখন আর্জেন্টিনার সমর্থকরা আশা ছেড়েই দিয়েছিলেন যে আর্জেন্টিনা হয়তো একটি পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে যাচ্ছে। কিন্তু 4 মিনিট পরেই থিয়াগো আলমাদা বেশ চমৎকার নৈপুণ্যে একটি গোল শোধ দিয়ে আর্জেন্টিনাকে আবার খেলায় ফিরিয়ে আনেন। এবং এই ফলে একটা জিনিস এখানে আমি যোগ করতে চাই যে মেসি এখন কিন্তু আর্জেন্টিনার দল আর মেসির নির্ভর নয়। মেসিকে ছাড়াই মেসি কিন্তু গোল মাঠ থেকে চলে যাওয়ার পরেই 4 মিনিট পরে কিন্তু আর্জেন্টিনা গোল পায়। এ থেকে কোচ স্কালোনি প্রমাণ করতে পেরেছেন যে মেসিকে ছাড়াও আর্জেন্টিনা এখন ম্যাচের ফল অনুকূলে আনতে পারে। আমরা ফিরছি ক্রিকেটে। চলছে লর্ডসে ক্রিকেটের মক্কাখ্যাত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এবং আমরা দেখলাম যে মাত্র 212 রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায়। আমাদের এখন পর্যন্ত মানে যে নিউজটা আছে, একটা ব্যাপার কিন্তু এখানে লক্ষণীয়, যে দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটাকে অনেকে বাঁকা চোখে দেখতো, এবং তারা কিন্তু এখানে একটা মোক্ষম জবাব দিয়েছে। আমরা যদি অস্ট্রেলিয়ার ইনিংসের দিকে একটু দেখি, সেখানে স্মিথ 66 এবং ওয়েবস্টার 72 রান করে, এবং তাদের কিন্তু আর সেভাবে কেউ রান করতে পারেনি। এবং একটা সময় তাদের 66 না 4 উইকেট পড়ার পর দক্ষিণ আফ্রিকার বোলাররা যদি তাদেরকে আরেকটু চাপে রাখতে পারতো, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সংগ্রহটা হয়তো আরেকটু কম হতে পারতো। এবং রাবাদা 4 উইকেট, মার্কো জনসন 3, এবং মাহারাজ এবং মাকরাম 1টি করে উইকেট নেয়। তো সেক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখবেন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা? যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ এটা তৃতীয় আসর, প্রথম আসরে নিউজিল্যান্ড ভারতকে এবং দ্বিতীয় আসরে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তো অস্ট্রেলিয়ার এটা কিন্তু শিরোপা ধরে রাখার মিশন, কিন্তু শিরোপা ধরে রাখার মিশনে তার প্রথম দিনেই কিন্তু তারা কিন্তু একটু ব্যাকফুটে আছে আমি বলবো। কারণ প্রথম দিনে সাধারণত একটা দল যখন চালকের আসনে থাকে তারা তো মিনিমাম 300+ রান করে, 3-এর উপর রান রেট থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া মাত্র 212 রানেই তাদের ইনিংস প্যাক আপ হয়ে গেছে। এখানে অবশ্যই কৃতিত্ব সাউথ আফ্রিকান বোলারদের, বিশেষ করে পেসার রাবাদা, তিনি একাই 5 উইকেট, প্রায় অর্ধেক উইকেট তিনি নিয়েছেন। তো অস্ট্রেলিয়ার যে ইমেজ বা খ্যাতি বা অভিজ্ঞতা বা যে পূর্ব সাফল্য, সেইগুলোর সাথে আজকের এই ইনিংসের যে স্কোর লাইনটা তাদের সাথে ঠিক যাচ্ছে না। তবে যেহেতু দলটা অস্ট্রেলিয়া, তবে সাউথ আফ্রিকার জন্য হয়তো সামনে খুব কঠিন সময় অপেক্ষা করছে, কারণ অস্ট্রেলিয়া যে কোনো পরিস্থিতিকে কামব্যাক দিতে পারে। ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য। সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।